1940 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় শিরোজা একটি গাছের ঢালে বসে প্রাকৃতিক সৌন্দর্য অবলোকন করছিল যখন তার মা তীরে কাপড় ধুচ্ছিলেন। তার বড় ভাই পেটে ডিনারের জন্য মাছ ধরছিলেন। ঠিক তখনই একটি বিমান হঠাৎ তাদের দিকে আক্রমণ করতে ছুটে আসে এবং তাদের লক্ষ্য করে গুলি চালাতে থাকে। শিরোজার মা তাকে এবং তার ভাইকে লুকাতে বলে, কিন্তু সাহসী শিরোজা তার শক্তিশালী গুলতির সাহায্যে বিমানটিকে ধ্বংস করে ফেলে এবং শত্রুকে পরাজিত করে। তবে যখন সে তার মা এবং ভাইয়ের দিকে ফিরে কথা বলতে চেয়েছিল, তারা দুজনই আর সেখানে ছিল না। আসলে এটি ছিল একটি স্বপ্ন। হঠাৎ শিরোজার ঘুম ভেঙে যায় দরজায় কড়া নাড়ার শব্দে। সে দরজা খুলে তার মাকে দেখতে পাবে ভেবে দ্রুত সেখানে চলে যায়, কিন্তু সে গিয়ে দেখে তার খালা আনিসিয়া সেখানে এসেছে। ভীত স্বতন্ত্র আনিসিয়া তাকে দ্রুত জিনিসপত্র গুছিয়ে নেওয়ার জন্য নির্দেশ দেয়। আনিসিয়া তাকে জানায় যে শিরোজার মা এবং ভাই নিহত হয়েছে এবং যদি সৈন্যরা জানতে পারে যে শিরোজা তার বোনের ছেলে, তবে তারাও তাকে মেরে ফেলবে। তার পরিকল্পনা ছিল তাকে নিয়ে পালিয়ে যাওয়া এবং সবাইকে বলবে যে শিরোজা তার সন্তান। কিন্তু পালানোর আগেই জার্মান সৈন্যরা বাড়িতে আক্রমণ করে। আনিসিয়া শিরোজাকে জানালা দিয়ে পালাতে সাহায্য করে, কিন্তু নিজে গুলিবিদ্ধ হয়। ভয়ে হতভম্ব শিরোজা জঙ্গলে পালিয়ে যায় এবং আশ্রয়ের খোঁজে চেষ্টা করতে থাকে। তার মনোবল তখনও বিশ্বাস ছিল যে তার মা তাকে খুঁজে বের করবে, কিন্তু সে কল্পনাও করতে পারেনি যে সামনে তার জন্য কী চ্যালেঞ্জ অপেক্ষা করছে। কয়েক ঘন্টা পেরিয়ে গেছে এবং শিরোজা তার নিজের মতো করে বেঁচে থাকার উপায় খুঁজছে। নদীর তীরে পানি পান করার সময় হঠাৎ কিছু সৈনিক এসে উপস্থিত হয়। আতঙ্কিত হয়ে সে দ্রুত লুকানোর জায়গা খুঁজতে শুরু করে। কয়েক মিনিট ধরে শিরোজা একটি বড় গাছের মধ্যে লুকিয়ে থাকে, কিন্তু হঠাৎ একটি সাপ তার পাশে এসে হাজির হয়। ছোট ছেলেটি আতঙ্কে ভয়ে থরথর করে কাঁপতেছিল, কিন্তু তবুও সে নিজেকে শান্ত রাখতে বাধ্য হয়। তার কাছে সবচেয়ে বড় ভয় ছিল পরিবারের সদস্যদের মতো একই পরিণতি তার হয় কিনা এটা ভেবে। এদিকে সৈন্যরা আগুন জ্বালিয়ে কিছুক্ষণ বিশ্রাম নেয়। খাওয়া দাওয়া শেষে তারা আগুন নিভিয়ে চলে যায়। তখন শিরোজা অবশেষে সেই ভয়ঙ্কর সাপ থেকে রেহাই পায়। ক্ষুধার্ত অবস্থায় সে পুরনো একটি ক্যান তুলে নেয়, সৈনিকদের ফেলে যাওয়া খাবারের কিছু অংশবিশেষ পাওয়ার আশায়। কয়েকদিন পর শিরোজা এতটাই দুর্বল হয়ে পড়ে যে সে প্রায় হাঁটতেই পারে না। পথের মাঝে সে কিছু ছোট ফল খুঁজে পায়, কিন্তু কিছুক্ষণ পরই সেখানে বোমা বিস্ফোরণ হয় এবং শিরোজাকে পালাতে হয়। সেই বিকালে বৃষ্টি শুরু হয়, কিন্তু ছেলেটি তখন ক্লান্ত এবং আশ্রয়ের খোঁজে যাওয়ার মতো শক্তি তার ছিল না। কয়েক ঘন্টা পরে দুটি রাশিয়ান সৈন্য তাকে খুঁজে পায় এবং তাকে ক্যাম্পে নিয়ে যায়। ক্যাম্পে শিরোজাকে কুজনেট নামে একজন কমান্ডার অভ্যর্থনা জানান এবং তার সহকর্মীদের নির্দেশ দেন ছেলেটিকে খাবার এবং যত্ন নেয়ার জন্য। সেই দিন থেকে শিরোজাকে সের্গেই নামে ডাকা হয়ে থাকে। কয়েক ঘন্টা পরে সৈন্যরা তার পরিবারের কথা স্মরণ করে নতুন যুদ্ধের আগে নিজেদের মনকে অন্যদিকে বিভ্রান্ত করার চেষ্টা করে। তবে হঠাৎ তার একটি বোমার আঘাতে হতভম্ব হয়ে পড়ে। হাসপাতালে সের্গেইয়ের আঘাতগুলো নার্স কোটিয়ার দ্বারা চিকিৎসা করা হয়। আক্রমণের কারণে নতুন আহতরা আসে এবং কাটিয়া তাদের সবাইকে চিকিৎসা করতে ব্যস্ত হয়ে পড়ে। যদিও দুর্বল এবং আহত সের্গেই তার উৎসাহ কমায় না এবং একজন সৈনিক হওয়ার বিষয়ে আরও জানতে চায়। ধীরে ধীরে ছেলেটি ক্যাম্পের অন্যান্য সদস্যদের মন জয় করে নেয়। কাতিয়াকে একজন সৈনিক ডাকে এবং যখন সে তাঁবুর বাইরে আসে তখন একটি ছাগল দেখতে পায়। সবাই অবাক হয় যে এই প্রাণীটি সেখানে কিভাবে এসেছে। তবে তার অনেক খুশি হয়, কারণ পরবর্তী কয়েকদিন তারা দুধ পান করতে পারবে এবং পনির খেতে পারবে, যা সে সময় বাস্তবতা অত্যন্ত বিরল ছিল। কুজনেট এবং তার সঙ্গীরা আসে। লোকটির সাথে সাথে সের্গেইকে দেখতে যায় এবং দেখে যে ছেলেটি ধীরে ধীরে সেরে উঠেছে। সের্গেই জানায় যে তাকে একটি বড় সুই দিয়ে ইনজেকশন দেওয়া হয়েছে, যা তাকে খুব ব্যথা দিয়েছে। সে স্বীকার করে যে প্রথমে সে পালাতে চেয়েছিল, কিন্তু সাহস করে সে থাকার সিদ্ধান্ত নেয়। অবশেষে সের্গেই কমান্ডারের পিস্তল দেখতে চায় এবং বন্দুকটি খালি করার পর লোকটি তার হাতে দেয়। ছোট ছেলেটি অস্ত্রের পাশে খোদাই করা স্বাক্ষরটি দেখে এবং কুজনেট জানায় যে এটি একটি বিশেষ অস্ত্র যা তাকে জেনারেল উপহার দিয়েছে। এটি শুনে সের্গেই আরও উত্তেজিত হয়ে যায় এবং অভিনয় করতে শুরু করে শুটিং করার মাধ্যমে। তখন ছেলেটি লোকটির হাত থেকে পিস্তলটি নিয়ে আবার তা রেখে দেয়, কারণ সের্গেই এখনও খুব ছোট এবং এসব বিষয়ে আগ্রহ হওয়ার সময় আসেনি। এরপর সের্গেই কমান্ডারকে তার পেটে একটি যুদ্ধ ট্যাঙ্ক দেখায়। এরপর সে কুজনেটকে জিজ্ঞেস করে তার কি কোনো বিমান আছে। জানতে পারে যে লোকটির কোনো বিমান নেই। সের্গেই তার আহত হাতের পট্টিতে একটি বিমান আঁকা শুরু করে। যখন কমান্ডার তাঁবু থেকে বেরিয়ে আসে তখন কাতিয়া সাহস করে লোকটির সঙ্গে কথা বলতে যায়। সেই লোকটিকে অনুরোধ করে যেন সে ছেলেটিকে তাদের সাথে থাকতে দেয়, কিন্তু কুজনেট সঙ্গে সঙ্গে সেই অনুরোধ অস্বীকার করে। সে দাবি করে যে একটি শিশুর এখানে থাকার কোনো স্থান নেই এবং বলে যে সে তাকে একটি অনাথ আশ্রমে পাঠাবে। পরে
কিছু সৈনিক সের্গেইকে দেখতে আসে এবং ছেলেটি প্রথমবারের মতো দূরবীন ব্যবহার করতে পেরে খুবই উত্তেজিত হয়। তারা চলে গেলে বেজো আসে এবং ছেলেটি তার দিকে দৌড়ে যায়। লোকটি ছেলেটিকে একটি ক্যান্ডি দেয়। শিবিরের বাকি সদস্যদের মতো রেজও তার সাথে দৃঢ় বন্ধন গড়ে তুলছে। রাতে কাতিয়া তার সহকর্মী সেবিকাকে বলে যে সে আর ঘুমাতে পারছে না, কারণ সের্গেই আসার পর থেকে সে তার কথা ভাবা বন্ধ করতে পারছে না। সেই নারী বলে যে ছেলেটিকে প্রথমবারের মতো দেখার পর মুহূর্তেই তার ভিতরে কিছু বদলে গেছে, যেন মাতৃত্বের অনুভূতি তার মধ্যে জেগে উঠেছে। কাতিয়া প্রকাশ করে সে যদিও চায় না ছেলেটি যুদ্ধের মধ্যে থাকুক, বরং নিরাপদ পরিবেশে থাকুক। তার সবচেয়ে বড় ভয় হলো যে কমান্ডার তাকে অন্য কোথাও পাঠিয়ে দেবে, কারণ তাহলে সে তাকে আর খুঁজেই পাবে না। পরের দিন সকালে ইগর কুজনেটের সাথে কথা বলতে যায়। সৈনিকটি চেষ্টা করে লোকটিকে রাজি করাতে যেন সে ছেলেটিকে শিবিরে থাকতে দেয়, কারণ সৈন্যরা তার সাথে একটি দৃঢ় বন্ধনে আবদ্ধ হয়ে পড়েছে। অবশেষে যখন তারা সের্গেইকে দেখে তাদের হৃদয় আনন্দে ভরে ওঠে, কারণ এই শিশুদের ভবিষ্যতের জন্যই এই লোকেরা যুদ্ধ করছিল। তবে কমান্ডার আবারও জানায় যে এই যুদ্ধ শিবিরে শিশুদের কোনো জায়গা নেই। কুজনেট স্বীকার করে যে সে নিজেও ছেলেটির সাথে সংযুক্ত হয়ে পড়েছে, কিন্তু তার জন্য যা সেরা তাই করতে হবে। অবশেষে কমান্ডার বলে যে সে ইতিমধ্যে অনাথ আশ্রমের জন্য কাগজপত্র সই করেছে, তাই তার লোকদের ছেলেটিকে স্যার অভ্যস্ত হয়ে উঠতে শুরু করা উচিত। কয়েক ঘন্টা পরে একটি আক্রমণের সময় কুজনেট তার সৈন্যদের শত্রুদের উপর বোমা ফেলার নির্দেশ দেয়। যখন সে যুদ্ধে গিয়ে কাতিয়াকে সাহায্য করে, সে একজন আহত ব্যক্তিকে উদ্ধার করছিল। যখন যুদ্ধ শেষ হয় তারা শিবিরে ফিরে আসে এবং অনাথ আশ্রমের পরিচালক সেখানে উপস্থিত হয় সের্গেইকে নিতে। লোকটি গাড়িতে অপেক্ষা করে আর তারা ছেলেটির সাথে বিদায় জানায়, কিন্তু কাতিয়া অত্যন্ত দুঃখিত হয় এবং বিদায় না জানিয়েই সেখান থেকে চলে যায়। কুজনেট সের্গেইকে তার পাশে বসতে বলে এবং তাকে বোঝানোর চেষ্টা করে যে সে এখানে থাকলে কি ঘটবে। তবে লোকটি কিছু বলার আগেই ছেলেটি কাঁদতে শুরু করে এবং তাকে জড়িয়ে ধরে। সে বলে যে সে কমান্ডারের জন্য অপেক্ষা করছিল এবং ভয় পাচ্ছিল যে তাকে আর দেখতে পাবে না। সেই সময় লোকটি তাকে একটি কাঠের অস্ত্র দেয় এবং জিজ্ঞেস করে সে তার ছেলে হতে চায় কিনা। দুজনই জড়িয়ে ধরে এবং কুজনেট ইতিমধ্যে অনাথ আশ্রমের কাগজগুলো ছিঁড়ে ফেলে। এখন পরবর্তী চ্যালেঞ্জ হলো সের্গেইয়ের জন্য উপযুক্ত পোশাক খুঁজে বের করা। তার সেনাবাহিনীর সদস্যদের মতো একটি নতুন ইউনিফর্মের প্রয়োজন ছিল, তাই ইগর কিছু পুরনো কাপড় জমা করে চা দিয়ে দর্জি দিয়ে ছেলেটির জন্য নতুন পোশাক তৈরি করে। তার কিছুক্ষণ পরে কাতিয়া সবচেয়ে ছোট বুট জোগাড় করে যা সে পরতে পারে। মুসির কিছু কাজ করার পর সেগুলো সের্গেইয়ের জন্য একবারে ঠিকঠাক হয়ে যায়। পরের দিন সকালে কুজনেট ছেলেটির ঘরে যায় তাকে জাগাতে। লোকটি বলে যে একজন প্রকৃত সৈনিকের মতো তাকে ৪৫ সেকেন্ডের মধ্যে পোশাক পরতে হবে। তারপর সে তাকে তার নতুন ইউনিফর্ম দেয়। ছেলেটি অত্যন্ত খুশি হয় এবং দৌড়ে পোশাক পরতে যায়। তবে প্রথমে জিজ্ঞেস করে তার মুখে কেন একটি স্টিকার লেগে আছে। লোকটি বলে যে একটি অসতর্কতার কারণে দাড়ি কামানোর সময় তার মুখ কেটে যায়। ৪৫ সেকেন্ড গণনা করতেই কমান্ডার একটি দিয়াশলাইট জ্বালায় এবং বলে যে সের্গেইকে প্রস্তুত হতে হবে, এর আগেই কাঠটি পুরোপুরি পুড়ে যায়। কয়েকটি দিয়াশলাই কাঠি পোড়ানোর পর তারা তাঁবু থেকে বেরিয়ে আসে আর সের্গেই তার নতুন ইউনিফর্ম দেখিয়ে তার সাথীদের সাথে আনন্দ ভাগাভাগি করতে থাকে। একসময় হঠাৎ আক্রমণ হয় এবং কমান্ডার তার ছেলেকে রক্ষা করতে ছুটে যায়। তিনি তার একজন সৈন্যকে শিশুটিকে আশ্রয় নিয়ে যেতে আদেশ দেন এবং সবাই খোঁজাখুঁজির সময় ট্রেন্সের মধ্যে আশ্রয় নেয়। বোমাবর্ষণের সময় কিছু সৈন্য আহত হয় এবং সের্গেই চিকিৎসা কেন্দ্রে গিয়ে আহত সৈন্যদের যত্ন নিতে সাহায্য করে। সে তাদের কিছু পানি দেয় এবং যা যা দরকার তা করতে ইচ্ছুক থাকে। এক সৈন্য তার চোখে ব্যান্ডেজ করা ছিল। সে সের্গেইকে তার পরিবারের পাঠানো চিঠিগুলো পড়তে বলে, তবে ছেলেটি তখনও পড়তে পারত না। তাই সে সেই হতভাগ্য সৈন্যকে ভালো খবর শোনানোর জন্য নিজের মতো গল্প তৈরি করে। বাইরে বোমা পড়তেই থাকে, তাই তার সহকর্মীদের শান্ত করতে সের্গেই গান গাওয়ার প্রস্তাব দেয়। সকলেই আবেগপ্রবণ হয়ে পড়ে, কারণ এটি ছিল ভীষণ উত্তেজনার মুহূর্ত এবং তখন একটি শিশু সেই অসুস্থ মানুষগুলোর হৃদয়ে স্বস্তি এবং আশা নিয়ে আসতে পেরেছিল। সেই অন্ধকারময় সময়ের পর সের্গেই কাটিয়ার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। কমান্ডার কিছুক্ষণ পরে এসে নারীর পাশে বসে। কুজনেট দাবি করে যে তার কিছু বলার আছে, কিন্তু সের্গেই জেগে ওঠে এবং পুরো পরিকল্পনা বিঘ্নিত করে দেয়। যখন ক্যাম্প পুনর্গঠন করা হচ্ছিল তখন দুই সৈন্য সের্গেইকে শেভ করতে দেখে এবং তার সঙ্গে মজা করতে শুরু করে। জিজ্ঞাসা করে যে ছেলেটি কি কোনো ডেটের জন্য প্রস্তুতি নিচ্ছে। তবে সের্গেই বলে যে সে একজন সৈনিক এবং তার মতো সৈন্যরা ডেটে যায় না। তারপর সে কমান্ডারের সঙ্গে দেখা করে জানতে চায় যে আজকের দিনে তার কাজ কি হবে। কুজনেট ছেলেটির মুখে ব্যান্ডেজ দেখে প্রশ্ন করে এবং সের্গেই দাবি করে যে শেভ করার সময় ভুলবশত সে নিজেকে কেটে ফেলেছে। এই কথা শোনার পর তিনি তার ছেলেকে ট্রাক থেকে চিঠি নিয়ে এসে সৈন্যদের মধ্যে বিতরণ করতে বলে। তাদের পরিবার থেকে চিঠি পেয়ে সৈন্যরা আনন্দে নাচতে শুরু করে এবং এটি ছেলেটিকে তার কাজ আরও বেশি ভালো লাগাতে সাহায্য করে।
কাজ শেষ করার পর সের্গেই তার ক্যামোফ্লাজ স্যুট ব্যবহার করে ক্যাম্পের চারপাশে লুকিয়ে থাকে। সে তার দূরবীন দিয়ে দেখতে পায় যে একজোড়া বুট লুকানোর চেষ্টা করছে। সঙ্গে সঙ্গে সে ক্যাম্পে ফিরে যায় এবং তার সহকর্মীদের ডেকে আনে, যারা সেই শত্রুকে খুঁজে বের করে। আন্দ্রে এবং তার সহকর্মীরা সেখানে গিয়ে দেখে যে এই দুই সৈন্য হচ্ছে শত্রু সেনাবাহিনীর। কিছু গুলি বিনিময়ের পর তারা সেই সৈন্যদের ধরতে সক্ষম হয় এবং সের্গেই ক্যাম্পে ফিরে আসে। এদিকে কমান্ডার কুজনেট শোনে যে তার ছেলে দুই গুপ্তচরকে ধরতে সাহায্য করেছে। এতে তার বাবা বিস্মিত হয় এবং ছেলেটির সাহস এবং বিনয়ের জন্য গর্বিত হয়। এরপর সের্গেই তার ঘরে বসে তার বাবাকে দারুণ খবর দেয়। কুজনেট সের্গেইকে দত্তক হিসেবে নেওয়ার অনুমতি পেয়েছে এবং সেই দিন থেকে তারা আনুষ্ঠানিকভাবে একটি পরিবার হবে। সের্গেই আনন্দে আত্মহারা হন এবং তার বাবাকে কাটিয়াকে এই খবর জানাতে বলে। সের্গেই বলে যে সে একবার দেখেছে যে তার বাবা যুদ্ধের সময় আহত হলে কাটিয়া কেঁদেছিল। কমান্ডার এই কথা শুনে অপ্রস্তুত হয়, কিন্তু এরপরও সের্গেইর সঙ্গে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কাটিয়া যখন নদীর ধারে ধোয়া মোছা করছিল, হঠাৎ একজন সৈনিক চুপিসারে এসে তার কোটটি নিয়ে যায়। এরপর সেই সৈনিক নিজেই পছন্দ করা ফুলের একটি তোড়া হাতে কাটিয়ার কাছে আসে। কাটিয়া এই ধরনের পরিস্থিতিতে অস্বস্তি বোধ করে এবং তার কোটটি ফেরত চাইতে থাকে। তখন সের্গেই এবং তার বাবা এসে পৌঁছায়। কুজনেট শীঘ্রই পরিস্থিতি বুঝতে পারে এবং ছেলেটিকে টেনে নিয়ে যায়। কমান্ডার দূর থেকে তাকিয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করে, তবে সের্গেই তার হাত থেকে মুক্ত হয়ে কাটিয়ার দিকে ছুটে যায়। তখন সে তার বাবাকে ডাকে, কিন্তু লোকটি ইতিমধ্যে লজ্জিত হয়ে সেখান থেকে চলে যায়। কয়েকদিন পরে আরও একটি যুদ্ধে ছেলেটি ট্রেঞ্চের মধ্য দিয়ে ইগরকে খুঁজতে যায়। গোলাবারুদ পেয়ে ইগর ছেলেটিকে অর্ডার দেয় বাংকারে যাওয়ার জন্য। তবে সের্গেই তার সহযোদ্ধাদের ছেড়ে যেতে অস্বীকার করে, কিন্তু ইগর তাকে বোঝাতে সক্ষম হয় যে এটি একটি আদেশ এবং একজন ভালো সৈনিক অবশ্যই তার ঊর্ধ্বতনদের আদেশ অমান্য করে না। তারপরও যুবকটি সাহায্য করার সিদ্ধান্ত নেয়। সে তার বাবার কথোপকথন শুনে, যেখানে তারা সংযোগ বিচ্ছিন্ন হওয়ার বিষয়ে আলোচনা করছিল। একটি তার ছিঁড়ে গিয়েছিল এবং কিছু লোককে এটি ঠিক করার জন্য পাঠাতে হয়েছিল। সের্গেই তাদের পিছনে যায় এবং গুলি লাগা এড়াতে নিচু হয়ে হামাগুড়ি দেয়। সে একজন আহত সৈনিককে দেখতে পায় এবং সাহায্য করার চেষ্টা করে। কিভাবে তারটি ঠিক করতে হয় তা জানতে চায়। সের্গেই নির্দেশগুলো অনুসরণ করে এবং একটি প্রান্ত যোগ করতে সফল হয়। এর ফলে সংযোগ ফিরে আসে এবং কমান্ডার সাহায্যের জন্য কল দিতে সক্ষম হয়। এই বীরত্বপূর্ণ কাজটি সম্ভবত শত শত লোকের জীবন বাঁচিয়েছিল। যুদ্ধের পর সের্গেই একটি নতুন পরিকল্পনা করে। তার পরবর্তী মিশন হলো কাটিয়া এবং তার বাবাকে একত্রিত করা, কারণ সে ইতিমধ্যে বুঝতে পেরেছে যে তাদের মধ্যে একটি আগ্রহ রয়েছে। এজন্য ছেলেটি নার্সের কাছে দৌড়ে গিয়ে বলে যে কমান্ডার অসুস্থ। তারপর সে মহিলাটিকে দৌড়ে তার ঘরে নিয়ে আসে। সেখানে পৌঁছানোর পর কাটিয়া কুজনেটকে টেবিলের উপর শুয়ে থাকতে দেখে এবং আতঙ্কিত হয়ে তাকে জাগায়। এদিকে সের্গেই ইতিমধ্যে বাইরে থেকে সবকিছু দেখার জন্য লুকিয়েছিল। কাটিয়া যখন তাকে পরীক্ষা করার চেষ্টা করে, কমান্ডার ভীত হয়ে জেগে ওঠে এবং দাবি করে যে সে অসুস্থ নয়। নার্স ঘটনা ব্যাখ্যা করে এবং সেই মুহূর্তে কুজনেট তার ছেলের পরিকল্পনা বুঝতে পারে। সে নিজেকে প্রকাশ করার শক্তি জোগাড় করার চেষ্টা করে, তবে মহিলাটি ভীষণ লজ্জিত হয় এবং চলে যায়। সেই সুযোগটি হারাতে পারে না, তাই সে তার পিছনে চলে যায়। এদিকে সের্গেই একটি গাছে উঠে ক্যাম্পটি পর্যবেক্ষণ করতে তার দূরবীন ব্যবহার করে। তখনই সে দেখে যে উদ্ধারকারী কুকুরগুলি ক্যাম্পে প্রবেশ করছে এবং সেখানে দৌড়ে যায় তাদের স্বাগত জানাতে। কয়েক মিনিট পরে ছেলেটি কুকুরগুলির সঙ্গে ঘুরতে যাওয়ার অনুমতি চায় এবং একটি চাকার স্ট্রেচারে চলে, যেটা প্রাণীগুলো টেনে নিয়ে যায়। সমস্যা শুরু হয় যখন পথে কুকুরগুলো একটি বিড়ালকে দেখতে পায় এবং তাড়া করতে শুরু করে। যদি তারা এভাবে দৌড়াতে থাকে, তারা শীঘ্রই মাইনফিল্ডে প্রবেশ করবে এবং ছেলেটির জীবন ঝুঁকির মধ্যে পড়বে। এটি বুঝতে পেরে রেজু একটি মোটরসাইকেলে ওঠে এবং কুকুরগুলোকে থামানোর জন্য ছুটে যায়। এই ঘটনায় সের্গেই অক্ষত থাকায় রেজু অত্যন্ত স্বস্তি বোধ করে। কুজনেট কাটিয়ার সঙ্গে কথা বলার চেষ্টা করতে থাকে, তবে যখন সে অবশেষে তার কাছে পৌঁছায়, সে সঠিক কথা খুঁজে পায় না যা সে বলতে চায়। তাই সে সের্গেইকে গল্পের মধ্যে ঢুকিয়ে দেয় এবং বলে যে ছেলেটি মহিলাটাকে খুব ভালোবাসে। তারপর সে জিজ্ঞাসা করে কাটিয়া ছেলেটির মা হতে চায় কিনা। তবে কাটিয়া কিছু বলার আগে একজন সৈনিক আসে এবং কমান্ডারের হাতে একটি চিঠি দেয়। এটি ছিল দপ্তর থেকে পাঠানো একটি বার্তা। পরের দিন সেনাবাহিনী ক্যাম্প ছাড়ার জন্য প্রস্তুতি নেয়। কয়েক ঘন্টা পরে তারা একটি কৃষকের বাড়িতে বিশ্রামের জন্য থামে। খাওয়া দাওয়া করার পর তারা আবিষ্কার করে যে একটি জার্মান বোমা সেই বাড়িতে পড়েছিল এবং এখনও রয়ে গেছে। প্রজেক্টাইলটি ছাদ ভেদ করে মেঝেতে গিয়েছিল, তবে সৌভাগ্যক্রমে এটি বিস্ফোরিত হয়নি। সৈন্যরা তখন তাদের সাহায্য করার জন্য সিদ্ধান্ত নেয় যাতে কোনো ক্ষতি না হয়। তারা পরে তাদের মার্চ আবার শুরু করে এবং সের্গেই রেজো এবং তার বাবার সঙ্গে গাড়িতে ওঠে। হঠাৎ তাদের গাড়িতে বিস্ফোরিত হয় এবং সৈন্যরা দেখতে পায় যে একটি মাইনফিল্ডে ঢুকে গেছে।
সের্গেই এবং আশেপাশে সবাই শব্দে হতবাক হয়ে যায়। কয়েক মিটার দূরে ছেলেটি রেজাকে মৃত অবস্থায় খুঁজে পায়। যখন তারা অবশেষে তাদের গন্তব্যে পৌঁছায়, তার বাবা যখন জেনারেলের সঙ্গে কথা বলে, সের্গে জিজ্ঞাসা করে তার পরবর্তী কাজ কি হবে। লোকটি তাকে সৈন্যদের ইউনিফর্ম পরীক্ষা করার নির্দেশ দেয় এবং ছেলেটি এই কাজটি সম্পন্ন করার জন্য একজন কর্মকর্তার সাহায্য নেয়। সমস্ত সৈন্যদের জুতো এবং পোশাক পরীক্ষা করার পরে সে কর্মকর্তাকে সমস্ত ত্রুটিপূর্ণ ইউনিফর্মের সৈন্যদের নাম লিখতে বলে। আদেশ মেনে কাজ শেষ করার পরে ছেলেটি জেনারেলের অফিসে প্রতিবেদন জমা দিতে যায়। রাতে সের্গে এবং তার বাবা বনের মধ্যে দিয়ে হাঁটে। সেই পুরস্কার বিতরণ অনুষ্ঠান নিয়ে কথা বলে, যেখানে গার্ড ইনসিগনিয়া বীরত্বের জন্য দেওয়া হবে। এর মানে অবশ্যই যে সের্গেও একটি পুরস্কার পাবে। তার প্রথম পুরস্কার উদযাপন করার সময় একটি বোমা পড়ে এবং কুজনেট ধ্বংসস্তূপের মধ্যে চাপা পড়ে। ছেলেটি তাকে সেখান থেকে বের করার চেষ্টা করে, কিন্তু তার ধ্বংসস্তূপ সরানোর মতো শক্তি নেই। পরে বোমা হামলার পর তার সাহায্যকর্মীদের সাহায্যে কমান্ডারকে সেখান থেকেই বের করা হয় এবং চিকিৎসা সেবা দেওয়া হয়। যদিও তিনি মারাত্মকভাবে আহত হন, লোকটি সুস্থ হয়ে ওঠে এবং আবার তার সহকর্মীদের সঙ্গে মার্চ করার জন্য প্রস্তুত হন। পরের বছর 1943 সালে সের্গেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সর্বকনিষ্ঠ সৈনিক হিসেবে সম্মানিত হন এবং অবশেষে সম্মাননা পদক পান। এর মাধ্যমে মুভিটি এখানেই শেষ হয়ে যায়।